মফস্বলের এক চার্চে সদ্য বদলি হয়ে এসছে ফাদার জার্ড। তার আগমনের কিছুদিনের মধ্যেই এখানকার প্রধান প্যাস্টর জেফের প্রেয়ার হলে সকলের সামনে রহস্যজনক মৃত্যু হয় এবং এই ঘটনার পর থেকেই চার্চে শুরু হয় একের পর এক মৃত্যু। লোকাল ও চার্চের মতে এটা ডেভিলের অভিশাপ, কিন্তু ফাদার জার্ড এর বিপক্ষে গিয়ে ঘটনা তদন্ত করতে ডেকে আনে একজন প্রাইভেট ডিটেকটিভ। তাহলে এখন প্রশ্ন, ডিটেকটিভ কি পারবে মৃত্যুর রহস্যের সমাধান করতে, নাকি সেও শিকার হবে অভিশাপের? তো চলো শুরু করা যাক ওয়েক আপ ডেড ম্যান, এ নাইভস আউট মিস্ট্রির এক্সপ্ল্যানেশন। আওয়ার লেডি অফ পারপেচুয়াল ফর্টিটিউড চার্চের সহকারী প্যাস্টর ফাদার জার্ড গুড ফ্রাইডের দিন প্রার্থনার সময় চার্চে হয়ে যাওয়া একটা খুনের তদন্ত করার জন্য প্রাইভেট ডিটেকটিভ বেনুয়ার ব্লকে একটা চিঠি পাঠিয়ে পুরো ঘটনার বিবরণ দেয়। সাথে চিঠিতে জার্ড তার নিজের অতীত নিয়েও লেখে। তো এখন আমরা পুরো গল্পটা জার্ডের পার্সপেক্টিভ দিয়ে দেখব। 9 মাস আগে জার্ড অ্যাপস্টেট নিউ ইয়র্কের একটা চার্চের ক্যাথলিক প্রিস্ট হিসেবে নিযুক্ত ছিল। তবে হঠাৎই একদিন সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে চার্চের ডিকনকে ঘুষি মারলে চার্চের মধ্যেই একটা ছোটখাটো কমিটি গঠন করে জার্ডকে তলব করা হয়। জার্ড খুবই গরিব, তাই আগে বক্সিং করেই পেট চালাতো। ফুটপাত ছিল তার মাথা গোঁজার ঠাঁই। তবে তার জীবন বদলে যায় যখন সে বক্সিং রিংয়ে একজনকে ভুল করে রাগের মাথায় মেরে ফেলে। এই ঘটনার পর থেকে মানসিকভাবে সে আরও ভেঙে পড়ে। কাউকে অকারণে হত্যা করা যে একটা পাপ তা জার্ড ভালো করেই জানত। এই কারণেই সে রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করা এবং অতীতের সব পাপ মুছে নতুন জীবন ধারণের উদ্দেশ্য নিয়ে চার্চে প্যাস্টর হিসেবে জয়েন করে সমস্ত ভুল শুধরোতে চায়। কিন্তু জার্ডের অতীত যাই হোক না কেন, ডিকনের উপর হাত তোলা চার্চের নিয়ম বিরুদ্ধ। যদিও ডিকন কোনো ভালো মানুষ নয়, চার্চের কেউ তাকে পছন্দ করে না, তাই কমিটি সিদ্ধান্ত নেয় জার্ডকে তারা পুরোপুরি চার্চ থেকে তাড়িয়ে দেবে না, বরং তাকে আওয়ার লেডি অফ পারপেচুয়াল ফর্টিটিউড নামের একটা ছোট্ট গ্রামীণ চার্চে সহকারী প্যাস্টর হিসেবে বদলি করবে। জার্ড এই প্রস্তাবে প্রচণ্ড খুশি হলে নিউ ইয়র্ক চার্চের প্রধান প্রিস্ট ফাদার ল্যাং জানান যে পারপেচুয়াল ফর্টিটিউড চার্চের প্রধান প্যাস্টর মনসিয়র জেফারসন উইকস, সেও অনেকটা কিন্তু ডিকনের মতোই। মানুষ হিসেবে ভালো না, সে একটু পাগলাটে, তবে তার অনেক অনুগামী রয়েছে যারা প্রত্যেকে তার কথা মেনে চলে, তাই সেখানে জার্ড যেন সাবধানে থাকে। সো 2 দিন পর সে চার্চে পৌঁছায়। চার্চের ভিতরে সে লক্ষ্য করে সেখানে কোনো ক্রস রাখা নেই। চার্চের দেওয়াল থেকে ক্রসটা যেন কেউ সরিয়ে দিয়েছে। এমন সময় জেফ এসে জার্ডের সাথে পরিচয় করিয়ে দেয় তার সহকারী মার্থার। মার্থা চার্চে যাবতীয় কাজ করে, যেমন বিভিন্ন ধর্মগ্রন্থ ঠিক জায়গায় রাখা, ডোনেশন সামলানো, সব ডকুমেন্ট ফাইল করা ইত্যাদি। সে জার্ডের সাথে দেখা করে চলে গেলে জেফ জার্ডকে নির্দেশ দেয় আর 6 মাস পর তার কনফেশন নিতে। জেফ কনফেশন করে বলে যে তার দাদু প্রয়াত রেভারেন্ড প্রেন্টিস উইক্সের উপর হিংসে করত, কারণ তার দাদু ছিল একজন প্রিস্ট। তিনি এই চার্চ বানিয়েছিলেন এবং জেফও প্রিস্ট হতে চেয়েছিল। এছাড়াও সে আরও অনেক পাপ করেছে, যেগুলো শুনে জার্ড বুঝতে পারে জেফ মানুষটা সত্যি কিছুটা পাগলাটে। এইভাবেই বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। জার্ড এখন মোটামুটি সবকিছু সামলে এই নতুন চার্চ মানিয়ে নিয়েছে। চার্চের মালি স্যামসনের সাথে ভালো বন্ধুত্ব তার গড়ে উঠেছে, ফলে সে এটা জানতে পেরেছে স্যামসনের সঙ্গে মার্থার গোপন সম্পর্ক চলছে। তবে তাদের এই সম্পর্ক নিয়ে কোনো ধারণাই নেই জেফের। একদিন স্যামসন জার্ডকে নিয়ে যায় চার্চের বাইরে থাকা প্রেন্টিসের ক্রিপ্টে, যেটাকে বাইরে থেকে খুলতে হলে কনস্ট্রাকশন টুলের দরকার, কিন্তু ভিতর থেকে একটা স্পেশাল ব্লক ইউজ করে কিন্তু সেটা খোলা যায়। সেখান থেকে ফিরে জার্ড ঠিক করে সে চার্চের দেওয়ালে পুনরায় যিশুর ক্রুশবিদ্ধ মূর্তির ক্রস স্থাপন করবে। তাই সে ক্রসের মাপ নিতে থাকলে জেফ তাকে বাধা দিয়ে বলে এখানে ক্রস লাগানোর কোনো দরকার নেই, কারণ এই ক্রস দেখলে তার মনে পড়ে যায় গ্রেস নামের এক মহিলার কথা। জার্ড জেফের থেকে গ্রেসের পরিচয় জানতে চাইলে সে কোনো উত্তর না দিলে জার্ড মার্থার থেকে জানতে পারে যে গ্রেস ছিল হচ্ছে প্রেন্টিসের মেয়ে। তবে ছোট থেকে সে ছিল বেপরোয়া, বাবার কথা শুনতো না, ধর্মের পথে চলতো না। একসময় প্রেন্টিস খবর পায় যে গ্রেস ফর সাম রিজন মা হতে চলেছে। তখন প্রেন্টিস বুঝতে পারে যে গ্রেসের শুধুমাত্র একটা জিনিসের প্রতি লোভ আছে, তার বাবার টাকা। তাই গ্রেসের এই লোভকে কাজে লাগিয়ে তাকে শর্ত দেয় সে যদি জেফ হওয়া অবধি ঘর থেকে কোথাও না বেরোয় এবং সে যদি প্রেন্টিসের সব কথা মেনে চলে, তবে সে মারা যাওয়ার পর তার সব সম্পত্তি গ্রেস পেয়ে যাবে। অতঃপর টাকার লোভে গ্রেস রাজি হয়ে যায় এবং সে প্রতিদিন বাবার মৃত্যুর অপেক্ষা করতে থাকে। অবশেষে তার আশা পূর্ণ হয়, মারা যায় প্রেন্টিস। এক মুহূর্ত সময় নষ্ট না করে এরপর গ্রেস সোজা চলে যায় প্রেন্টিসের উকিলের কাছে। তবে সেখানে জানতে পারে যে প্রেন্টিসের সম্পত্তির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তার ব্যাংকে 1 টাকাও নেই।
কেউ বলে সে মৃত্যুর আগে সব সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছিল, আবার কেউ বলে সে নাকি সব টাকা পয়সা সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। ফলে সম্পত্তি না পেয়ে গ্রেস পাগল হয়ে যায়। সে রাতে এসে বাবার মিথ্যে প্রতিশ্রুতির জন্য তার চার্চে তাণ্ডব চালিয়ে পুরো চার্চ ধ্বংস করে দেয় এবং এর সাথে যিশুর ক্রুশবিদ্ধ ক্রসটাকেও নষ্ট করে। এই কারণে আজও চার্চে কোনো ক্রস নেই, আর জেফ নতুন করে ক্রস লাগাতেও চায় না, কারণটা তো সে নিজেই বলেছে। সো এই পুরো ঘটনা অবশ্য মার্থা জানে, কারণ অনেক ছোট থেকে সে এখানে থাকতো। প্রেন্টিস তাকে বাবার মতো ভালোবাসত। সেই সময় সে চার্চের ব্যাপারে সব কিছুই জানতে পারে, সাথে সাক্ষী থাকে গ্রেসের ঘটনার। সেই রাতে মার্থা গ্রেসকে প্রেন্টিসের দেওয়া একটা শেষ উপহার দিয়ে তার হয়ে যিশুর কাছে ক্ষমা চায়। তবে গ্রেস ছিল এই সবের উপরে। সে ছোট্ট মার্থার থেকে উপহার না নিয়ে তাকে মারধর করতে শুরু করলে তখনই অফিসারেরা এসে তাকে জোর করে নিয়ে যাওয়ার সময় গ্রেস পালানোর চেষ্টা করলে প্রেন্টিসের ক্রিপ্টের পাশে ব্রেন ইনজুরিতে মারা যায়। এই ঘটনা শোনার পর জার্ড অনুভব করে চার্চের ডার্ক সিক্রেটের ব্যাপারে। যদিও এইখানে যারা প্রতিদিন প্রার্থনার জন্য আসতো তাদের সবার একটা নিজস্ব কারণ আছে, তেমনই একজন ভেরা নামের এক ধার্মিক ও চার্চের প্রতি আনুগত্য উকিল। তার বাবা ছিল জেফের বন্ধু। সে হঠাৎ একদিন সাই নামের একটা ছেলেকে ঘরে নিয়ে আসে এবং ভেরাকে নির্দেশ দেয় সে মারা যাওয়ার পর সে যেন তাকে ভাইয়ের মতো বড় করে তোলে। আসলে সাই ছিল ভেরার বাবার অবৈধ সন্তান ও তার সৎ ভাই। সাই পলিটিশিয়ান হতে চেয়েছিল, তবে সে কিছুদিন আগেই কোনো একটা ভোটে হেরে যাওয়ায় এখন ইউটিউব চ্যানেল খুলেছে, সেখানে জেফের মতামতের সাথে তার রাজনৈতিক মন্তব্য যোগ করে প্রতিদিন ভিডিও ছাড়ার জন্য। চার্চের অন্য একজন অনুগামী হলো ন্যাট, এই শহরে একমাত্র ডাক্তার। সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত, তবে কিছুদিন আগে সে তাকে ছেড়ে বাচ্চাদের নিয়ে অন্য একজনের সাথে পালিয়ে গেলে ন্যাট মানসিকভাবে ভেঙে পড়েছে। জেফের আরেকজন অনুগামী আছে, সায়েন্স ফিকশন লেখক লি রস। 10 বছর আগে সে নিউ ইয়র্ক থেকে এখানে আসে। প্রথমে সাকসেসফুল হলেও পরে বই বিক্রি আস্তে আস্তে কমতে শুরু করে। এখন গত 1 বছর ধরে জেফকে গুরুদক্ষিণা দেওয়ার জন্য তার জীবনী নিয়ে একটা বই লিখছে। সে বিশ্বাস করে এই বইটা তার শেষ ভরসা। হয়তো এটা প্রকাশিত হলে সে পুনরায় তার পুরনো খ্যাতি ও লোকপ্রিয়তা ফিরে পাবে। এই 3 জন ছাড়াও চার্চের সব থেকে আনুগত্য সিমন নামের আরেকজন বিশ্ববিখ্যাত সেলিস্ট। তবে 5 বছর আগে তার শরীর খারাপ হওয়ায় রিটায়ারমেন্ট নেয়। এখন তাকে হুইল চেয়ারে দিন কাটাতে হচ্ছে। জেফ এই 4 জনকে সবসময় খুব কাছে রাখত, তাদের যত্ন নিত, তাদের সমস্যার কথা শুনত। তবে বাকিদের জন্য তার মতাদর্শ ছিল কিছুটা খ্যাপাটে ধরনের। জেফের উস্কানিমূলক ও ঘৃণাময় মতাদর্শের জন্যই ভেরা, সিমনের মতো কয়েকজন অন্ধ অনুগামী বাদে সবাই জেফ ও তার চার্চের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। তাই জার্ডের সাথে জেফের শুরু হয় মতবিরোধ। সে একদিন জেফ বাদে ভেরা, সিমন, ন্যাট, সাই ও লিকে মার্থার বাড়িতে মিটিংয়ের জন্য ডেকে সবার সামনে কনফেশন করে যে সে কিভাবে বক্সিং রিংয়ে একজনকে মেরে ফেলে। সে তার মতোই বাকি সবাইকেও কনফেশন করতে বলে। তবে মার্থা বলে তারা যদি কনফেশন করতেই চায় তবে সেটা একমাত্র জেফের কাছেই করবে, এবং জেফ যেহেতু এই মিটিংয়ের ব্যাপারে কিছুই জানে না তাই সবাই মিটিং থেকে চলে যায়। পরের দিন জার্জ জেফের কাছে এই 9 মাস ধরে যা যা হয়েছে সেটা কিন্তু কনফেশন করে। তবে তার কনফেশন জেফের পছন্দ হয় না। শুরু হয় হাতাহাতি। জার্জ জেফকে প্রাণে মারার হুমকি দিলে জেফ কিছুই না বলে চলে যায়। তখন জার্জ লক্ষ্য করে যে দূর থেকে সাই এই সব কিছুর ভিডিও করে নিয়েছে, যা সে তার ইউটিউব চ্যানেলে ছাড়তে চলেছে। রাতে জার্জ মার্থার বাড়ি এলে দেখে সেখানে আজ আরও একটা মিটিং বসছে। সেখানে প্যাস্টর হিসেবে রয়েছে জেফ। জার্জ বুঝতে পারে জেফ ইতিমধ্যেই জেনে গেছে জার্ডের গত রাতের গোপন মিটিংয়ের কথা। তাই সে ভয় মার্থার বাড়িতে ঢুকলে জেফ তার দিকে একটা মোটা বই ছুঁড়ে মারে। জেফের মাথা গরম হয়ে গেছে দেখে সে চলে যায় একটা বারে, এবং সেখান থেকে সে মদ্যপ অবস্থায় একটা বিশেষ অলংকার দিয়ে বানানো উলফের মূর্তি নিয়ে এসে রাগে ছুঁড়ে চার্চের জানলার কাঁচ ভেঙে দেয়। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আজ গুড ফ্রাইডে। দুপুর 3টের সময় চার্চের অনুগামী মানে ভেরা, সাই, ন্যাট, লি, সিমন ও মার্থার উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে চলে যায় পাশের ক্লোজেটে একটু বিশ্রাম নিতে। সে বিশ্রাম নিয়ে ফিরে না আসা অব্দি জার্ড একটা ক্রস নিয়ে প্রার্থনা করতে থাকে। তবে এমন সময় ক্লোজেট থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলে জার্ড সহ সবাই দেখে জেফের পিঠে কেউ ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে, এবং ছুরিটার মাথায় রয়েছে অবিকল সেই বিশেষ অলংকার দিয়ে বানানো উলফের মূর্তি। জার্ড এইটা দেখে চমকে যায়, আর মার্থা জেফের মৃত্যু দেখে শোকে চিৎকার করতে থাকে যে শয়তান তার প্রাণ নিয়েছে। এই সব কিছু নাকি শয়তানের চাল। 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়।
তবে কিছুক্ষণ আগে ন্যাট জেফের দেহ পরীক্ষা করার সময় তাকে মৃত ঘোষণা করেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে চলে আসে তাদের সন্দেহের তীর যায় জার্ডের দিকে। পুলিশ চিফ জেরাল্ডিন শনিবার জার্ডকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাই ধরে নিয়ে আসে। প্রায় কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর জানায় জেফ যখন মারা যায় তখন সে তাকে প্রথম দেখেছিল। এছাড়া উলফের মূর্তিও আগে থেকেই তার কাছে ছিল, আর এই চার্চে একমাত্র তার সাথে জেফের মতবিরোধ হতো। যদিও জেরাল্ডিন তার বিরুদ্ধে কোনো পাকাপোক্ত প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেয় এবং তাকে দেখায় আজ সাই ইউটিউবে জেফ ও জার্ডের মধ্যে হওয়া শেষ কনফেশন পোস্ট করেছে এবং শহরের অনেক লোক তা কিন্তু দেখে নিয়েছে। ফলে গোটা শহর ভাবতে শুরু করে যে জার্ডই জেফের খুনি। আর তখনই চার্চে হাজির হয় ডিটেকটিভ বেনুয়া ব্ল, যাকে নিয়োগ করেছিল জেরাল্ডিন। সে জার্ডের সাথে কথা বলে বুঝে যায় সে নির্দোষ, আর যাই হোক সে কিছুতেই জেফকে খুন করতে পারে না। তাই সে জার্ডকে তার সাথে তদন্তে সামিল করে। সময় নষ্ট না করে জার্ড, ব্ল ও জেরাল্ডিন মিলে উলফের মূর্তির খোঁজে বেরিয়ে পড়ে ওই বারে যেখান থেকে জার্ড এটা এনেছিল। তারা বুঝতে পারে জার্ড যে মূর্তিটা নিয়ে গেছিল সেটা মোটেই লাল রঙের ছিল না, অর্থাৎ এটা অন্য মূর্তি। এছাড়াও একটা ফটোগ্রাফ খুঁটিয়ে দেখার সময় জার্ডের সাথে দেখা হয় ন্যাটের। সে জার্ডকে দেখে রেগে তার উপর সব খুনের দোষ চাপিয়ে দেয়। বার থেকে ফিরে ব্ল জানতে পারে জেফের বন্ধ ঘরের ভিতরে কিভাবে কাউকে শেষ করে প্রমাণ লোপাট করতে হয় এই সব বই পড়ার দিকে কিন্তু তার বেশ আগ্রহ ছিল, মানে ডিটেকটিভ মিস্ট্রি এইসব টাইপের, এবং এইসব বই তাকে কিনে এনে দিত মার্থা। তবে এইখানে জেফ তো নিজেই স্বীকার। বই অনুযায়ী কিভাবে বন্ধ রুমের ভিতরে জেফকে শেষ করা হতে পারে তা পরীক্ষা করতে ব্ল, জেরাল্ডিন ও জার্ডকে নিয়ে চলে যায় ক্রাইম সিনে। সেইখানে গিয়ে সে জেফকে শেষ করার পদ্ধতির একাধিক থিওরি খুঁটিয়ে দেখলেও তার সব থিওরি ভুল প্রমাণিত হলে সে বুঝতে পারে না কিভাবে কেউ বন্ধ ক্লোজেটের ভিতরে ঢুকে জেফকে হত্যা করলো। কারণ কেউ ভিতরে গেলে জার্ড তো তাকে দেখতেই পেত, তবে সে তো কাউকে দেখেনি। সবকিছু ব্লয়ের মাথার উপর দিয়ে যেতে শুরু করলে তখনই জেরাল্ডিন বলে তারা সেদিন ক্রাইম সিনে জেফের মৃতদেহের পাশে দুটো লাল রঙের সুতো দেখতে পেয়েছিল, তবে সেটা কার বা কিভাবে এলো তা এখনও তদন্ত সাপেক্ষ। ক্রাইম সিনে তদন্ত করে ব্ল, জেরাল্ডিন ও জার্ড চলে যায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে। এই ফুটেজ দেখে ব্ল কিছু একটা আন্দাজ করতে পারলেও সেটা কিন্তু কাউকেই জানায় না। রাতে ব্ল জার্ডের বাড়ি এসে বলে সে এখানে কিভাবে এলো, এখানে আসার পর থেকে আজ অবধি তার সাথে যা যা হয়েছে তার একটা চিঠির মতন করে তাকে লিখে দিতে। ফলে এতক্ষণ ধরে ঘটে চলা ঘটনা সবকিছু লিখে জার্ড ব্লকে দেয়, এবং এইটাই সেই চিঠি যেটা ব্ল একদম প্রথমে পড়ছিল। চিঠি পড়ে ব্ল জানতে পারে জার্ড পুলিশের থেকে কিছু সত্য গোপন রেখেছে। আসলে সেদিন জেফ ক্লোজেটে বিশ্রাম নেওয়ার আগে একটা ফ্লাক্স থেকে মদ্যপান করেছিল, যা জেফের মৃতদেহের পাশে খুঁজে পেয়েছিল। তবে সে চার্চের সম্মান ও অনুগামীদের বিশ্বাস অটুট রাখার জন্য জেফের চার্চে উপদেশ দেওয়ার আগেই মদ্যপানের কথাটা গোপন রেখেছে। এই কারণে সে ওই দিন পুলিশ আসার আগে ক্রাইম সিন থেকে ফ্লাক্সটা নিয়ে তার রুমেই রেখে দেয়। তবে এখন সেই ফ্লাক্স জার্ড তার রুমে খুঁজে না পেলে ব্ল বুঝতে পারে কেউ জার্ডের রুমে ঢুকে ফ্লাক্সটা চুরি করেছে, অর্থাৎ খুনি জেফের মৃত্যুর দায় জার্ডের উপর চাপিয়ে ফাঁসাতে চাইছে। পরের দিন জেফকে প্রেন্টিসের মৃতদেহের পাশে বিশেষ ক্রিপ্টের মধ্যে রেখে ব্ল, জার্ড, মার্থা, স্যামসন সহ চার্চের অনুগামীদের গত সপ্তাহে মার্থার বাড়িতে হওয়া মিটিংয়ের ব্যাপারে জেরা করতে শুরু করলে প্রথম সবাই বলে যে সেই রাতে এমন কিছু আলোচনা হয়েছিল যা সামনে এলে কয়েকজনের জীবন বরবাদ হয়ে যেতে পারে। তাই প্রথমে কেউ মুখ খুলতে না চাইলে সাই বলে সে ওই দিনের মিটিংয়ে যা কথা হয়েছিল তা সবকিছু রেকর্ড করে রেখেছিল। সে এই রেকর্ডিং ব্লয়ের হাতে দিলে ব্ল ও জার্ড জানতে পারে সেদিনের মিটিংটা আসলে ডেকেছিল ভেরা, কারণ সে জানতে পেরেছিল সাই ভেরার সৎ ভাই নয়, বরং সে হচ্ছে জেফের অবৈধ সন্তান, যা ভেরার বাবা ও জেফ মিলে পুরো পৃথিবী থেকে গোপন রেখেছিল। এবং ভেরার বাবা সাইকে বড় করার দায়িত্ব দিয়েছিল তার মেয়েকে। তবে এইটা যেহেতু সেদিনের পর আর গোপন ছিল না, তাই জেফ চার্চের সব অনুগামী ও মার্থার সামনে সবাইকে তার সন্তান হিসেবে স্বীকার করে পরের রবিবার অর্থাৎ ইস্টার সানডের দিন চার্চ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার কথা ভেবেছিল। যদিও চার্চ বন্ধ করার আগে তার পরিকল্পনা ছিল তার অনুগামীদের কেরিয়ার ধ্বংস করে তাদের পথে নামিয়ে আনা। যে মানুষকে তারা এতদিন সম্মান করেছিল তারা এই হঠাৎ পরিবর্তন কেউ মেনে নিতে পারেনি। তাই জার্ড মিটিংয়ে এলে তার উপর বই ছুড়ে মেরেছিল জেফ। এরপর সে সবাইকে ইস্টার সানডের দিন এক্সপোজ করার হুমকি দিয়ে বেরিয়ে যায়। রেকর্ডিং শেষ করে ব্ল ও জার্ড সাইয়ের সাথে দেখা করলে সে জানায় গত রবিবার সকালে সে জানতে পারে জেফ হচ্ছে তার আসল বাবা। এই ভয়াবহ সত্যিটা জানার পর সে জেফের সাথে দেখা করতে গেলে প্রথমবারের মতো জেফ তাকে বুকে জড়িয়ে ধরে।
জেফ সেদিনই তাকে জানায় যে কিছু সপ্তাহ আগেই প্রেন্টিসের হারানো 80 মিলিয়ন অর্থের সম্পত্তির খোঁজ পেয়েছে এবং এখন 1 সপ্তাহের মধ্যে সে ওটাকে উদ্ধার করে প্যাস্টার পদ থেকে অবসর নিয়ে সেই অর্থ ব্যবহার করে সাইয়ের সাথে রাজনীতিতে নামবে। সাই তাকে কথা দেয় যে সে 4 বছরের মধ্যে জেফকে দেশের প্রেসিডেন্ট বানিয়ে ছাড়বে। এছাড়াও রাতে জেফের তার বাকি অনুগামীদের হুমকি দেওয়া ও ইস্টার সানডের দিন সবাইকে এক্সপোজ করার প্ল্যানটাও ছিল সাইয়ের। আসলে সে করেছিল রাজনীতিতে সাফল্য পাওয়ার জন্য, তবে সে বুঝতে পারেনি কেউ তার বাবাকে মেরে ফেলবে। যদিও এতে তার লাভই হয়েছে, কারণ আইনত এখন এই পুরো 80 মিলিয়ন অর্থের মালিক সাই। তবে মৃত্যুর আগে জেফ সাইকে এইটা বলে যায়নি যে সেই 80 মিলিয়ন কোথায় আছে। যদিও ওই সময় লুকিয়ে রাখা সব থেকে ভালো উপায় ছিল সুইস ব্যাংক, তাই সাই সন্দেহ করে যে প্রেন্টিসের পুরো সম্পত্তি লুকোনো আছে সুইস ব্যাংকে। এখন শুধুমাত্র সেই ব্যাংকের 19 ডিজিটের পিন জোগাড় করতে হবে, কিন্তু সেটারও সন্ধান জানা নেই। তাই সে ব্লকে নিয়োগ করে পিন খুঁজে বের করার জন্য। এর জন্য সে যত টাকা চায় তাকে দেবে। সাই চলে যাওয়ার আগে ব্লকে ব্যাংকের পিন খুঁজে দেওয়ার জন্য ইভস অ্যাপল সম্পর্কে একটা ক্লু দিয়ে যায়। যদিও সেই ক্লু অনুসরণ করেও তারা কিছুই খুঁজে পায় না। তবে এইসব রহস্য এবং অর্থের লোভে ক্লান্ত হয়ে জেড তদন্ত থেকে সরে দাঁড়ায় ও প্যাস্টারে সব কর্তব্য পালনের সিদ্ধান্ত নেয়। এদিকে জেরাল্ডিন সন্দেহ করে জেড গুড ফ্রাইডের দিন জেফকে খুন করেছিল। জেফ পড়ে যাওয়ার পর সে প্রথমে তাকে দেখেছিল এবং বাকিরা জেফের মৃতদেহ দেখেছিল ঠিক 9 সেকেন্ড পর। জেরাল্ডিন মনে করে জেড ওই 9 সেকেন্ডের মধ্যেই জেফকে হত্যা করেছে, তাই সে জেডকে অ্যারেস্ট করতে চার্চে এলে তাকে খুঁজে পায় না। তবে সে তার এই সন্দেহের কথা ব্লকে জানিয়ে দেয়। অন্যদিকে রাতে জেড মার্থার বাড়ি যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করে যে মৃত জেফ তার সমাধি থেকে বেরিয়ে স্যামসনকে আলিঙ্গন করে তাকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছে। তো এখন এই আকস্মিক ঘটনা কি করে সম্ভব? কিছু বুঝে উঠতে না পেরে জেড তাদের পিছু নিতে শুরু করলে হঠাৎ কেউ তার মাথার পিছনে আঘাত করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে দেখে তার পাশে পড়ে আছে স্যামসনের মৃতদেহ। তখনই ব্ল ও জেরাল্ডিন চলে এলে আরও একটা মিথ্যে খুনের অপবাদ থেকে বাঁচতে জেড পালিয়ে যায়। জেরাল্ডিন ও ব্ল সমাধিতে গেলে দেখে যে সত্যি জেফ তার কফিন থেকে পালিয়েছে। সিসিটিভি ক্যামেরায় তারা দেখে কিভাবে জেফ সমাধি ভেঙে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল এবং তার 4 সেকেন্ডের পরের ক্লিপে তারা দেখে জেড জেফকে তাড়া করতে জঙ্গলে প্রবেশ করেছিল। জেডকে নিয়ে জেরাল্ডিনের মনে সব সন্দেহ এতক্ষণে দূর হয়ে যায়। সে বুঝতে পারে ফাদার জেডই স্যামসন ও জেফকে হত্যা করেছে। এমন সময় জেড পুলিশের কাছে আত্মসমর্পণ করার জন্য উপস্থিত হলে ব্ল তাকে বাধা দেয়, কারণ সে জানে স্যামসন ও জেফ দুজনের খুনি জেড নয় বরং অন্য কেউ। সে জেডকে পুলিশের হাত থেকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে যায় ন্যাটের বাড়ি। তবে সেখানে গিয়ে তারা একটা অ্যাসিড ভর্তি বাথটাবের মধ্যে খুঁজে পায় ডাক্তার ন্যাট ও জেফের মৃতদেহ। পরের দিন সকালে জেরাল্ডিন জেডকে গ্রেপ্তার করার জন্য চার্চে পৌঁছলে জেড সব দোষ তার কাঁধে চাপিয়ে নিতে সকলের সামনে কনফেশন করতে রাজি হয়। তবে ব্লও তাকে থামিয়ে পুরো ঘটনাটা সবাইকে বলে। আসলে গুড ফ্রাইডেতে সব অনুগামীদের উদ্দেশ্যে উপদেশ শেষ করে জেফ ক্লোজেটে যাওয়ার পর সে মদ্যপান করেছিল। সেখানে কেউ তার ফ্লাস্কের মধ্যে আগে থেকেই সেটায় কড়া ট্রাঙ্কুলাইজার মিশিয়ে রেখেছিল। এই কারণে সে কিন্তু প্রথমে মারা যায়নি, বরং অজ্ঞান হয়ে গেছিল। এরপর জেড তাকে পড়ে থাকতে দেখে ক্লোজেটের ভিতর গেলে সে তার শরীরের উলফের মূর্তি বসানো ছুরি ও রক্তের হদিশ পায়, কিন্তু আদতে সেই রক্ত ছিল নকল। আসলে সেদিন বার্থ থেকে একটা নয় বরং 2টো উলফের মূর্তি গায়েব হয়েছিল। একটা করেছিল জেড আর আরেকটা খুনি। ওই দ্বিতীয় উলফের মূর্তির মাথায় লাল কাপড় বেঁধে তা জেফের পোশাকের সাথে লাগিয়ে দেয় আর কাপড়ের ফাঁকে রেখে দেয় একটা ছোট্ট রিমোট কন্ট্রোল প্যাকেট। এবং যখনই জেফ অজ্ঞান হয় তখন রিমোট প্রেস করলে তার সারা শরীর ভেসে যায় নকল রক্তে। এরপর জেড সেখানে কি ভাবে সেটা আসল রক্ত, এবং সে উলফের মাথা লাগানো মূর্তিটা একটা ছুরি ভেবে সে বের করতে গেলে তখনই ডাক্তার ন্যাট এসে তাকে বাধা দেয়। এরপর ন্যাট জেফের দেহ পরীক্ষা করার জন্য ক্লোজেটে ঢুকলে মার্থা হঠাৎ চিৎকার করতে শুরু করে এবং সবার মনোযোগ তার দিকে চলে যায়। আর এই সুযোগে ন্যাট নকল উলফ সরিয়ে আসল উলফের মাথা লাগানো ছুরি দিয়ে জেফকে হত্যা করে। যদিও জেফকে মেরে ফেলার পর তার প্ল্যান ছিল জেফের ফ্লাস্কটা সরিয়ে রাখা, কিন্তু জেড সেটা আগে থেকে সরিয়ে ফেললে ন্যাট ফ্লাস্কটা খুঁজে না পাওয়ায় তাদের প্ল্যানে প্রবলেম আসে। যদিও সেটা পরে জেডের থেকে চুরি করতে সক্ষম হয়। তবে ব্ল বলে যে জেফ কিভাবে সমাধি থেকে বেঁচে ফিরল ও সে কেন স্যামসনকে হত্যা করলো এখনও সে কিন্তু এটা জানতে পারেনি। ঠিক তখনই মার্থা ফাদার জাডের সামনে কনফেশন করতে চায়। আসলে প্রেন্টিসের মৃত্যুর আগে সে তার 80 মিলিয়ন অর্থের সম্পত্তি কোনো সুইস ব্যাংকে নয় বরং ইপসের অ্যাপল আকারের একটা সমপরিমাণ অর্থের হিরে বানিয়ে সেটা গিলে খেয়ে নেয়।
ফলে তার মৃত্যুর পর প্রেন্টিসের মৃতদেহের সাথে তার সম্পত্তিও সমাধির ভিতরে দাফন হয়ে যায়। মার্থা শপথ নিয়েছিল এই হীরের খবর সে কাউকে দেবে না। তবে পরে গ্রেস হীরের খবর জানতে পারে, যদিও এটা কোথায় লুকোনো আছে সেটার খোঁজ পায় না। তাই সেই রাতে সে প্রতিশোধের আগুনে নয়, বরং হীরে খুঁজে বের করার জন্যই পুরো চার্চ জুড়ে তাণ্ডব চালিয়েছিল। এমনকি মার্থা তাকে ক্ষমা করেনি। সে তাকে বলেছিল সে জানে হীরে কোথায় আছে, তবে কিন্তু তাকে বলবে না। এই কারণে মার্থার উপর রেখে সে তাকে মারধর করতে শুরু করে এবং পরবর্তীকালে সে মারা যায়। মার্থা 60 বছর ধরে এই সত্য তার সাথে বহন করে চলেছিল। সে কাউকেই জানায়নি হীরে কোথায় লুকোনো আছে। তবে একদিন সে জাডের কথায় প্রভাবিত হয়ে জেফের কাছে সব সত্যি কনফেস করে। গত রবিবার রাতে যখন জেফ সাইকে স্বীকার করে, তখনই মার্থা বুঝতে পারে যে জেফ প্রেন্টিসের কবর খুঁড়ে হীরে বের করতে চাইছে শুধুমাত্র টাকা ও রাজনৈতিক পদোন্নতির লোভে। আর প্রেন্টিসের হীরে কবর খুঁড়ে বের করলে ইপসের অ্যাপেলের অভিশাপে পুরো চার্চ ধ্বংস হয়ে যাবে। যেহেতু একসময় প্রেন্টিসকে কথা দিয়েছিল সে চার্চ রক্ষা করবে, তাই চার্চকে বাঁচানোর জন্য মার্থা ন্যাটের সাথে মিলে জেফকে হত্যা করার পরিকল্পনা করে। 60 বছর ধরে কবরে থাকা কঙ্কাল হয়ে যাওয়া প্রেন্টিসের থেকে হীরে নিতে মার্থা জেফের শেষকৃত্যের দিন তার মৃতদেহ কফিনে না রেখে স্যামসনের দেহ কফিনে ভরে তাকে সমাধিস্থ করে। পরে সুযোগ বুঝে স্যামসন প্রেন্টিসের থেকে হীরে নিয়ে কবর থেকে জেফ সেজে বেরিয়ে আসে। তারা চেয়েছিল সবকিছু যাতে ওই ব্লারি ক্যামেরার ফুটেজে বন্দী হয়। পরিকল্পনা ছিল যে ন্যাট জেফের মৃতদেহ নিয়ে অ্যাসিডে গলিয়ে দেবে ও স্যামসন পরের দিন সবাইকে বলবে যে জেফ স্বয়ং মৃত্যু থেকে উঠে মিরাকেল করে তাকে ঈশ্বরের সংবাদ শুনিয়ে আবার স্বর্গে ফিরে গেছে। তবে তাদের এই নিখুঁত প্ল্যানে জল ঢেলে দেয় ফাদার জার্ড ও ন্যাটের লোভ। জার্ডকে স্যামসন মেরে অজ্ঞান করে দিলেও ন্যাট পুরো সম্পত্তি মানে পুরো 80 মিলিয়ন একা ভোগ করার লোভে প্রথমে স্যামসনকে মেরে তার মৃতদেহ জার্ডের পাশে রেখে দেয় তাকে ফাঁসানোর জন্য, ও পরে মার্থাকেও তার কফিতে বিষ মিশিয়ে তাকে মারতে চায়। তবে কৌশলে মার্থা সেই বিষ মেশানো কফি ন্যাটকে খাইয়ে তাকে শেষ করে অ্যাসিডে ডুবিয়ে দেয়। পরে অবশ্য সে নিজেও বিষ মেশানো কফি পান করে স্যামসনের সাথে পরলোকে মিলিত হওয়ার জন্য। মৃত্যুর আগে মার্থা, ন্যাট, জেফ, স্যামসন ও ঈশ্বরের থেকে ক্ষমা চায়। এমনকি সে গ্রেসকেও তার সমস্ত পাপের জন্য ক্ষমা করে দেয়। অবশেষে মারা যাওয়ার সময় মার্থার হাত থেকে হিরেটা পড়ে গেলে ব্ল ও জার্ড 80 মিলিয়ন অর্থের সম্পত্তি দেখে তাদের চোখ ছানা ভরা হয়ে যায়। এরপর প্রায় 1 বছর কেটে গেছে। লি জেফের জীবনী সম্পর্কে বই লিখে প্রকাশিত করেছে এবং সেটা এখন থেকে প্রচুর প্রফিট এনে দিয়েছে। ভেরা অন্য এক শহরে নতুন জীবন শুরু করেছে, আর সিমন তার অসুস্থতা ভুলে পুনরায় কেরিয়ারের দিকে মন দিয়েছে। অন্যদিকে ব্ল ও জার্ড সাইকে জানায়নি যে তারা হিরে খুঁজে পেয়েছিল, তবে সাই বিশ্বাস করে তারা জানে হিরে কোথায় আছে। তাই সে নিজেকে প্রেন্টিসের উত্তরাধিকারী দাবি করে হিরের জন্য মামলা করার হুমকি দেয়, যদিও এতে ব্ল বা জার্ড কেউই মুখ খোলে না। 1 বছর ধরে জেফের মৃত্যুর পর থেকেই চার্চ বন্ধ আছে, তাই ফাদার ল্যাংয়ের পরামর্শে জার্ড প্রধান প্যাস্টর হিসেবে পুনরায় চার্চ খোলার প্রস্তুতি নেয় এবং সে চার্চের নাম দেয় আওয়ার লেডি অব স্পিরিচুয়াল গ্রেস। কারণ জার্ড মনে করে গ্রেস ছিল সময়ের সাথে এগিয়ে থাকা এক স্বাধীন চেতা মেয়ে। তবে এই স্বভাবকে তার বাবা মেনে নিতে না পারলে সে তাকে ঘরে বন্দি করে রাখে ও সবাইকে শেখায় তাকে ঘৃণা করার জন্য। কিন্তু আজ ফাদার জার্ড তাকে ক্ষমা করে তার নামে এই চার্চ রিওপেন করে এবং ক্রুশবিদ্ধ মূর্তিটাও স্থাপন করে চার্চে। এতদিন ধরে ব্ল জার্ডের সাথেই ছিল, কিন্তু আজ সে বিদায় নেয়। জার্ডের অনেক নতুন অনুগামী চার্চে প্রবেশ করতে ইতিমধ্যে শুরু করেছে। জার্ড তার প্রথম প্রার্থনা পরিচালনা করার জন্য প্রস্তুতি নিতে থাকে, আর তখনই ক্রুশবিদ্ধ ক্রসের ভিতর থেকে আসে এক ঝলকানি। আসলে ব্ল ও জার্ড সেইখানেই প্রেন্টিসের অমূল্য 80 মিলিয়ন অর্থের সম্পত্তি লুকিয়ে রেখেছে। আর এই অসাধারণ এন্ডিংয়ের সাথে শেষ হয় আজকের মুভি ওয়েক আপ ডেড ম্যান, এ নাইভস আউট মিস্ট্রি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এরপরে তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।